না শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর উই আর লুকিং ফর শত্রুজ। এরকম ভুলভাল ইংলিশ বলা লোকটাকে চেনেন? আসলে ওনাকে চিনে নেই, কারণ আমাদের এই জেনারেশনে ওনাকে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। 2001 থেকে 2005 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের বর্ডার এতই কড়া ছিল যে বেগম খালেদা জিয়াকে বলা হয় ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করতে। ওনার রিপ্লাই ছিল, কিন্তু আমার বাবর পাগলকে কে বোঝাবে। তারেক রহমান 2003 সালের দিকে একটা ইন্টারভিউতে বলেছিল যে বাংলাদেশের আয়তন আরও বাড়বে। মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এখন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ওনাকে চিনতে হলে ফিরে দেখতে হবে ভারতের দিকটা। ভারত আমাদের কতটা বন্ধু। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত আমাদের সহায়তা করেছে, একথা যেমন সত্য, তেমনি সত্য হলো মুজিব আমাদের স্বাধীন হতে দেয়নি। পাকিস্তানের কবল থেকে ঘুরিয়ে ভারতের দাস বানিয়ে দিয়ে মাঝখানে সে একটা ক্ষমতা নিয়েছিল মাত্র। এই ক্ষমতাটুকু ধরে রাখতে যা যা করা দরকার ছিল, যত নেতা ও যত মানুষকে দুনিয়া থেকে সরানোর প্রয়োজন ছিল, তার কোনোটাতেই কৃপণতা করেনি তৎকালীন মুজিব। বাংলাদেশের যুদ্ধের পরপরই দেশ থেকে এতই লুট করে নিয়ে গেছে ভারতীয়রা যে রাস্তায় একটা ইঞ্জিন চালিত ভ্যান পেলেও সেটা ঠেলে বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়ার সীমান্ত পার করে দিয়েছে। এত লুট দেখে প্রতিবাদ করতে গেলেও খেতে হয় শেখ মুজিবের পানিশমেন্ট। এত লুট করে খেতে খেতে জিহ্বা ঝুলে পড়ার মতো অবস্থা হয়েছিল। পর্যায়ক্রমে খেয়ে যেতে পারলেও এই খাওয়া বন্ধ হয়ে যায় বিএনপির ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে। যদিও বিএনপি দলকে আমি ফেরেস্তা বলছি না, তবে তাদের মাঝে যে কয়েকজন দেশপ্রেমিক লোক ছিল তাদেরকে তো আর অস্বীকার করা যায় না। দেশপ্রেমিকদের মাঝেই বলতে পারেন একজন ছিল এই বাবর, তৎকালীন বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এখনকার রিপাবলিক বাংলা মিডিয়ার মতো ভারতীয় দালাল সবসময় এমন উৎপাত করত। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে বরাবরই নাক গলাতে ব্যস্ত থাকতো তারা। তাদের এই চর্ম চুলকানির মলম দিয়ে এই আলোচনা এসেছিল বাবর। বাংলাদেশকে নিয়ে অধিক চুলকানির কারণে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাচ্ছিল 2004 সালে। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। মূলত ভারত থেকে আলাদা হতে চাচ্ছিল 7টি অঙ্গরাজ্য, যেমন মিজোরাম, আসাম, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, বিহার ও উড়িষ্যা। আর ভারতীয়দের অতিরিক্ত চুলকানির অ্যান্টিবায়োটিক হিসাবে সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সাপ্লাই করেছিল মন্ত্রী বাবর সাহেব, যাতে করে নিজেদের চুলকানি নিজেরাই চুলকাতে পারে, মানে বাংলাদেশের সাথে আর চুলকাতে না আসে। তারপর তাকে আব্বা ডেকে হাতে পায়ে ধরে সেসব অস্ত্র অপসারণ করা হয়, আর তারা আন্দোলন করতে পারেনি তারপর থেকে। সেখানে 463 বাক্স অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে ছিল এমটিটি, এসএমজি, টমিগান 790টি, গ্রেনেড 27টি, রকেট লঞ্চার 150টি, ম্যাগাজিন 620 এবং 11,43,512টি গুলি। এই সবগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 27,000 কোটি টাকা। এই নাদান বান্দার উই আর লুকিং ফর শত্রুজ এই ডায়লগটা কোনো দিনই বলবো না। এই মামলায় যদিও বাবরকে আটকানো যায়নি, কিন্তু ঘটনার সময় সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। 10 ট্রাক অস্ত্র সেদিন ভারতে ঢুকলে আজ 7 সিস্টার্স অক্ষত থাকতো না। ভারত নিজেদের নিয়েই এত ব্যস্ত থাকতো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর সময়ই পাইতো না। 15 বছরের দুঃশাসন সহ করতে হতো না আজ আমাদের দেশকে। এই কারণে ভারত সবসময় চাইতো বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর করে যেন সরাসরি এই 7 অঙ্গরাজ্য নিয়ন্ত্রণ করতে পারে। তার জন্যই এই রেলপথ তৈরি করেছে। সাহসী সেনা এবং বিডিআর অফিসার তৈরি হয়েছিল এই বাবরের হাত দিয়েই। বর্ডারের প্রশ্নে বাবরের কোনো ছাড় ছিল না।
ইন্ডিয়ার জম ছিল এক কথায়। তখন একটা গুলির জবাবে 2টা গুলি জবাব দিত বাংলাদেশ। তার পরবর্তীতে ইন্ডিয়া আর কখনোই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি। বিএনপির ক্ষমতায় না আসার জন্য তার যা যা করা দরকার ছিল প্রতিটি বিষয়ই অক্ষরে অক্ষরে পালন করে গেছে ভারত।